বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে দিই, কালকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য দ্বিতীয় পার্টে বিভক্ত করেছি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আমার মেয়ে, আমি মানে আমার বড় মেয়ে আর আমরা দুইজন বসে বসে এখানে খাওয়া দাওয়া করছি। ছোটো মেয়ে তো এখনও দাঁতই মাজেনি, ওর এখনও খাওয়ার বহু দেরি। খাওয়া দাওয়া মানে আমি ওই চা আর বিস্কুট, আর আমার বড় মেয়ে খাচ্ছে বিস্কুটের সাথে দুধ। আর পাশের ঘরের অনন্যা, ও এসে টিভি দেখতে। ওদের বাড়িতে জানো তো টিভি আছে, কিন্তু কোনো কানেকশান নেই, মানে বুঝে নাও ব্যাপারটা। জলখাবার মানে চা খাওয়ার পর্ব শেষ, মেয়েরাও খেয়ে নিয়েছে যার যার খাওয়া। খেয়ে দিয়ে অনন্যার সাথে চলে গেছে খেলতে। একজন সাইকেলিং করবে, আমার বড় মেয়ে সাইকেলিং করবে, অনন্যাও সাইকেলিং করবে। আর ছোটো মেয়ে কান্নাকাটি করছে, বলছে মাম্মা আমার তো সাইকেল নেই। আমি বলছি তোর যে পুরনো সাইকেলটা আছে সেটা তো চালা। বলে কিনা সেটা চালানোর মতন মানে অবস্থাতে নেই। কেন নেই? আর একজন আছে আমার ছোটো মেয়ের বয়সী, একই ক্লাসে পড়ে, পাশের সামনেই মানে সামনের ঘরেই থাকে। সে একটা নতুন সাইকেল কিনেছে তার জন্মদিনে। ওই জন্য এখন আমার মেয়ের ডিমান্ড হচ্ছে আমারও সাইকেল লাগবে। কিন্তু এটা তো সম্ভব না। কিন্তু এই কথাটা ওকে কে বুঝাবে? ওর মাথায় তো এই জিনিসটা ঢুকছেই না। সব সময় সব কিছু তো সম্ভব হয়ে ওঠে না। ওকে যতই বলছি না কেন যে পরে দেবো, জন্মদিনে দেবো, পুজোর সময় দেবো, কিন্তু ও নাছোড়বান্দা। ওর পাপা দিয়েছে মানে ওকে দিতে হবে। যাই হোক, ওকে একটু কাঁদছিল, কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। তারপরে এবার আমি সোয়েটারগুলো মেলিয়ে দিই। ভাবছি কি আর একটু সোয়েটার, কিছু শীতের জিনিস কেচে নিই, কারণ কারেন্ট তো যখন তখন এখান দিয়ে চলে যায়। তার ভাবলাম যে না, এখনও রান্না আমি শুরুই করিনি। আজকে যা রান্না করব, আজকে খুব সুন্দর রান্না করব, কিন্তু কোনো ভাত না। আজকে করব চানা। চানা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। বিয়ের আগে শুধু এই কাবুলি চানাটা অনুষ্ঠান বাড়িতে খেতাম, জানতামই না যে এটা ঘরে বানানো যায়। কিন্তু নাসিকে আসার পরে প্রচুর বানাই। প্রথমে আগে বানাতে পারতাম না, কিন্তু এখন এত সুন্দর চানা বানাই আমি। অনেকেই বলে সুপ্রিয়া তুই খুব সুন্দর চানা বানাস, মানে হাত চেটে খাওয়ার মতো। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে করবীর কলমে দিদিভাই। দিদিভাই লিখেছে বিয়ের পর দিদিভাইয়ের নাম শ্বশুর বাড়িতে এসে পাল্টে গেছিলো, তার নাম হয়েছিল ঘরকুনো। কিন্তু এখন এত পরিমাণে কাজবাজ আর এত দক্ষ হয়ে গেছে, তাই জন্য নামটা পাল্টে গেছে। অসংখ্য ধন্যবাদ। তুমি যে দিদিভাই একটা মনের কথা তুমি যে শেয়ার করেছো, ওই জন্য তোমার এই এত সুন্দর দক্ষতার কথাটা আমি না শেয়ার করলে পারলাম না। অসংখ্য ধন্যবাদ করবি দিদিভাই। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সাথী শর্ট বোন। সাথী বোন লিখেছে সুপ্রিয়া দিদিভাই তোমার ভিডিওগুলো আমার এত ভালো লাগে বলার মতন না, খুব সুন্দর লাগে। অসংখ্য ধন্যবাদ সাথী বোন, তুমি যে এত মন দিয়ে আমার ভিডিও দেখো, তার সাথে সাথে এত সুন্দর সুন্দর কমেন্টস করো, যেগুলো না পড়লে হবেই না। ওই জন্য তোমার কমেন্টসটাও পড়লাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করো তাদেরকেও অনেক ধন্যবাদ, আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এই মুগের ডালটা আমি 2-3 দিন ধরে রোদে দিচ্ছি। মুগের ডালের মধ্যে এত পরিমাণে পোকা হয়ে গেছিলো, কি করব ভাবলাম একটু খালি কড়াইতে একটু গরম করে নিই। কিন্তু তারপর ভাবলাম যে খালি কড়াইতে যদি মুগের ডাল গরম করি, পোকাগুলো তো ডালের মধ্যেই মরে যাবে। ওর থেকে একটু রোদে দিই। 2-3 দিন রোদে দেওয়ার পরে মুগ ডালগুলোর থেকে পোকা আস্তে আস্তে বেরিয়ে যাবে। আর এই দেখো দৌড়ে দৌড়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে চানা বানাতে। এই কাবুলি চানার মধ্যে যদি একটু পনিরের টুকরো পড়ে যায় খুব ভালো লাগবে খেতে, কিন্তু দুঃখের বিষয় পনির ঘরে নেই। নাহলে কিন্তু পনিরের ছোটো ছোটো পিস পড়লে কাবুলি চানা খেতে আরও বেশি ভালো লাগে। আমার মা একটা কথা বলে, তরিজুত করে রান্না করলে বনের দুব্বো ঘাস খেতেও ভালো লাগে। কথাটা কিন্তু একদম সত্যি। যে কোনো রান্না আমরা যদি খুব সুন্দর করে তরিজুত করে পরিমাণ মতো, যেরকম যে রান্নাতে যা জিনিস পড়বে আমরা যদি সেটা দিই, তাহলে যে কোনো রান্না কিন্তু ভালো হয়। কিন্তু রান্নাও কিন্তু একটা শিল্প, তাড়াহুড়ো করে করলে সেই জিনিসটা কোনো দিনও হয় না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি। ঠিক যে রান্না যতটা পরিমাণে সময়, তার পেছনে যদি ততটা পরিমাণে আমরা সময় দিই, অবশ্যই সেই জিনিস, সেই কাজ, সেই রান্না ভালো হতে বাধ্য। চানাটা ফুটতে লাগুক ততক্ষণ আমি আমার মুখে একটু জেল লাগিয়ে নিই। এই দেখো টিপটা উঠাচ্ছি, উঠাতেই পারছি না। টিপের আঠাটা এত বেশি পরিমাণে। এই নতুন কিনেছি টিপের বাক্স। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এখানে যে থাকি আমি নাসিকে, এখানে বউদের কপাল থেকে টিপটা যদি সরানো হয়, মানে টিপ যদি না লাগানো হয়, কেউ ভালো বলে না। ওই জন্য
আমার কপালে দেখবে বেশিরভাগ সময় কিন্তু টিপ থাকে, কি সকালে কি দুপুরে কি রাত্রিবেলায়। যদি মনে না থাকে সেটা আলাদা ব্যাপার, যদি বাই চান্স কপালে টিপ না থাকে আর কেউ যদি দেখে ফট করে বলবে এই সুপ্রিয়া তুই টিপ লাগাসনি কেন, আমার ঘরে চলে আসবি আমি টিপ লাগিয়ে দেবো। এখানে টিপ লাগানোটাকে শুভ বলা হয়। ওই জন্য কিন্তু দেখবে বন্ধুরা আমার কপালে বেশিরভাগ সময় কিন্তু টিপ লাগানো থাকে। যাই হোক, আমি একটু অ্যালোভেরা জেল মেখে নিলাম, মেখে আবার চলে আসলাম দৌড়ে দৌড়ে রান্নাঘরে। আমার মেয়ে বলছে মাম্মা কখন রান্না হবে, প্রচণ্ড খিদে পেয়েছে, চানার গন্ধ তো আমি বাইরের থেকে পাচ্ছি। আমি তখন বলছি হ্যাঁ খেলে আসার পরে তো এমনি খিদে পেয়ে যায়, আগে চান টান করে না তারপরে আমি চানা করব আর তার সাথে দেখা যাক কী করব। তখন বলছে না তুমি তো প্রথমেই বলেছো চানার সাথে তুমি লুচি বানাবে, আমি জানি না তুমি লুচি করো। কিন্তু বন্ধুরা একদম একটা সত্যি কথা বলছি, সকালবেলায় ভেবেছিলাম যে লুচি চানা করব, কিন্তু যত সময় যাচ্ছে ভাবছি যে আমার পক্ষে সম্ভবই না, এত পরিমাণে গরম আর এই জেলটা মাখার পরে না আরও বেশি গরম লাগছে। রান্নাঘরে তো আর ফ্যান নেই যে ফ্যানের নিচে বসে থাকবো এখন, জেলটা মাখার পরে ঘাম না টপ টপ করে মুখ দিয়ে পড়ছে। তা কিন্তু আমার মেয়ে চিল্লাচ্ছে। প্রথমে ভাবলাম দুপুরবেলায় রুটি করব আর চানা দিয়ে খাবো, কিন্তু পাচ্ছি না গরমে, আটা মাখবো রুটি করবো রান্নাঘরে টিকতে পারছি না, এত পরিমাণে ঘাম দিচ্ছে, এত পরিমাণে ঘাম দিচ্ছে। তাই মেয়েদের বললাম এখন দুপুরবেলা ভাত দিয়ে চানা দিয়ে আমরা চালাই, রাতে অবশ্যই লুচি করবো, কেন চানা দিয়ে ভাত দিয়ে সত্যি বলছি ভালো লাগে না, কিন্তু কোনো অপশান নেই, আর পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে। আর লাইট যখন তখন যাচ্ছে আসছে, ওই জন্য দেখো এই যে ফ্যান চলছে, বাসন মাজতে মাজতে এসে একটু ফ্যানের নিচে বসলাম। এখন রান্নাঘর পুরো পরিষ্কার হয়নি, এখন একটু সময় লাগবে। আমার তো কথার কোনো দামই নেই, ওই জন্য বলে লাভ নেই, মেয়েদের কথা রাখতেই হলো। দুইজনে কান্নাকাটি করছে, না মাম্মা আমরা রুটি দিয়ে খাবো না, রুটি দিয়ে কে চানা দিয়ে খায়, কোন জায়গাতে তুমি দেখেছো, সে দুইজনে বলেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। আর তোদের আর কান্নাকাটি নাটক করতে হবে না, সত্যিকারের কিন্তু কাঁদছে না, দুজন নাটকীয়তাভাবে কাঁদছে, আমি সেটাও বুঝতে পারছি। ওই জন্য মেয়েদের মন রাখতে হবে বলে আমি ভাবলাম যে না লুচিই করে নিই, আর একবারে বেশি আটাই মেখে রাখছি রাতের জন্য, রাতে আবার এই গরমের মধ্যে কে আটা মাখতে বসবে, ওই জন্য 2 বেলার আটা একসাথেই রেখে দিচ্ছি, যতটা এখন লাগবে বাকিটা তুলে রাখবো, রাতে করব। ময়দা হোক আর আটা হোক লুচি হলেই হলো। আমার তো ময়দার লুচি বেশি ভালো লাগে, কিন্তু আমার মেয়েদের আবার আমার আটার লুচি ভালো লাগে। আমার কর্তামশার তো লুচি ভালোই লাগে না, বলে লুচি তেলের জিনিস ভালো লাগে না খেতে, সে তো লুচি খেতে চায় না, তার রুটি হলে ভালো হয়। ওই জন্য তার জন্য রাতে আমি রুটিই বানাবো, কিন্তু রাতে কিন্তু আমি আর আমার মেয়েরা লুচিই খাবো, চানার সাথে লুচি ছাড়া অন্য কিছুই ভালো লাগে না। তোমরা চানার সাথে বন্ধুরা কে কী খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর দেখো আমি আটার লুচি বানাচ্ছি, তাড়াহুড়ো করে বানাচ্ছি, ওই জন্য কোনো শেপে আসছে না, এর একটা এই শেপ একটা ওই দেশের শেপ এরকম আসছে, কিন্তু খেতে ভালো লাগে, আবার বেশ মচমচ করে কিন্তু আটার লুচিগুলো। সারাক্ষণ কষ্ট করার পর রান্নাবান্না করার পর কেউ যদি একটু মুখ ফুটে বলে যে খুব ভালো হয়েছে, তাহলে কিন্তু মনটা সার্থক হয়ে যায়। সারা দিনের যে পরিশ্রম সেই জিনিসটাই কিন্তু আর মনে হয় না, মনে হয় যে এই ছোট্ট কথাটা একটা বড় উপহার, আমার তো সেটাই মনে হয়। আমি জানি আমার মেয়েরা আজকে প্রচণ্ড পরিমাণে খুশি হবে। রান্না বান্না কমপ্লিট দুপুরের আপাতত, তো তার জন্য পেঁয়াজও আমি একটু কাটলাম। আমার ছোটো মেয়ে পেঁয়াজ খাবে না, আমার বড় মেয়ে পেঁয়াজ খায়, আমি পেঁয়াজ খাই। এক টুকরো পেঁয়াজ কাটলাম, মানে একটা পেঁয়াজ কাটলাম, অর্ধেকটা পেঁয়াজ দিলাম আমার বড় মেয়েকে, আর অর্ধেকটা পেঁয়াজ আমার জন্য আমি রেখে দিয়েছি, আমি যখন খেতে বসবো তখন আমি খাবো। এই হলো আজকে দুপুরের মেনু। এটা রাতের মেনুও হবে, সেটাও তোমাদের আগের থেকেই বলে দিই, কারণ এত সুন্দর খাবার ছেড়ে আমরা রাতে কিন্তু অন্য কিছুই খাবো না। জানো তো বন্ধুরা, বিয়ের আগে আমি কোনো সময় না সেইভাবে রান্না করিনি, আমার মা কোনো সময় রান্না ঘরে ঢুকতেই দিত না। আমার মা একটু ছুচি বাউনে টাইপের, মানে ঠিকঠাক মতন তরকারি কাটতে হবে, সব কটা সবজি যাতে এক মাপের হবে সেই মতন আমার মা এখনও পর্যন্ত তাই। কিন্তু আমি আবার তা না, আমার কোনো মতে অ্যাডজাস্টমেন্ট হলেই হলো, সবজি যে একই রকমের লাগবে তার কোনো মানে নেই, কোনো মতে এদিক ওদিক হলেই হলো। ওই জন্য আমি অনেক কিছু আগে করতে পারতাম না বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে এমন একটা জায়গায় এসেছি, ওই গুতোই পড়লে ছুঁচোই নামাজ পড়ে একটা কথা আছে না, আমার হলো সেই পরিস্থিতি। এখন আমি এত কিছু রান্না পারি, এত রকমের ভ্যারাইটি আমি করতে পারি রান্নাতে, আমার মা সেগুলো পারে না। তাই মাঝে মাঝে আমাকে বলে তুই তো কিছুই পারতিস না, তুই কি করে এত কিছু করলি, এত সুন্দর করে সংসার সামলাস, তোর ভিডিও দেখি বেশ ভালো লাগে, অবাক হয়ে যায়। যে মেয়ে কিছুই করতো না সেই মেয়ে এত কিছু শিখে গেল কি করে, এটাই হলো বাস্তব কথা।
মা বাবার বাড়িতে ভালোবাসা আর নিজের সংসারে এসে কাজকর্ম করার মধ্যে অনেক পার্থক্য। নিজের সংসারকেও কিন্তু ভালোবেসেই কাজবাজ করি, এটা কোনো বাধ্যতামূলক না, কিন্তু এটাও কিন্তু একটা ভালোবাসার টান। আর নিজের বাপের বাড়ির ভালোবাসাও কিন্তু আলাদা, সেখানে কোনো কাজ করতে হয় না, বিনা স্বার্থে সেই ভালোবাসাটা পাওয়া যায়। কিন্তু এখন যেখানে থাকি সেখানে কিন্তু বিনা স্বার্থে ভালোবাসা পাওয়া যাবে না। এরকম কথাটা সত্যি কি মিথ্যে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। সেই সকালবেলার থেকে ননস্টপ কাজ করছি, কাজ করতে করতে শুধুই যখন চা খাই সেই সময়টাই একটু আমি বসি, একটু গল্প করি, একটু মোবাইল ঘাঁটি, একটু টিভি দেখি, ব্যাস। তাছাড়া কিন্তু উপরন্তু আমি আর কোনো এক্সট্রা সময় নিজের জন্য মানে ফাউ কাজে লাগাই না, এটাই হলো সবথেকে বড় কথা। ওই জন্য সারাদিন নিজের মতন থাকি, টুকটাক কাজবাজ করি, হাতে যদি সময় থাকে এক্সট্রা কাজ করি, আমার বেশ ভালো লাগে। এইভাবে নিজের জীবনকে ব্যস্ত রাখতে যে আমার কী ভালো লাগে সেটা মানে বলে বোঝানো যায় না। সমস্ত কাজবাজ করার পরে চলে আসলাম পুজো দিতে। পুজো দেওয়ার পরে মনে হয় যেন আর কোনো কাজ নেই, কিন্তু তা না, পুজো দেওয়ার পরেও কিন্তু অনেক কাজবাজ থাকে, যেগুলো সবসময় ভিডিওর মাধ্যমে দেখানো যায় না, দেখানো হয়ে ওঠেও না। এই কথাটা সত্যি যে বন্ধুরা, প্রত্যেক গৃহিণীদেরই সকালবেলায় ব্যস্ততম জীবন থাকে, মানে দৌড়ে দৌড়ে সব কিছু করতে হয়, এটা অতীব স্বাভাবিক। আর যেহেতু আমার কোনো কাজের দিদি নেই, আমাকে হেল্প করার মতন কেউ নেই, ওই জন্য কিন্তু আমার জীবনটা একটু বেশি ব্যস্ততা। আর আমার মেয়েরা খুবই ছোটো মেয়ে তো কিছুই করতে চায় না, বড় মেয়ে তাও মাঝে মধ্যে একটু আধটু কিছু করে। ছোটো মেয়েকে যদি কিছু বলি বলে মামা ও তো পরে করব, ও কাজের থেকেও অকাজ করে বেশি, ওই জন্য আমি বলি তোর কিছু করতেই হবে না। এত শীতের জিনিসপত্র সোয়েটারপত্র ধুলাম, মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখো দুপুরের সময় আকাশটা কেমন মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি তো নাসিকে এখনও শুরুই হয়নি, কিন্তু আজ তো পাক্কা বৃষ্টি হবে। কিছুই করার নেই, বৃষ্টি হবে হোক। সোয়েটারগুলো সব আমি দিয়ে দেবো ভেতরের দিকে, ভেতরে বারান্দার দড়িতে। বাইরে আসলাম, দেখলাম গাছগাছালিগুলো শুকিয়ে গেছে, একটু হালকা হালকা জল দিই, বেশি জল দেবো না, অল্প অল্প জল দেবো, তারপরে যাব খেতে। তাহলে বন্ধুরা আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ব্লগটা আর বড় করলাম না, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তোমাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া আমার পক্ষে এগোনো একদমই সম্ভব না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।